হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার তো চলে এসেছি তোমাদের জন্য এনএমজিএনএম 2024 এর লাইফ সায়েন্সের সেট নিয়ে। তো আজকে কিন্তু আমরা সেট নাম্বার 30 নিয়ে ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 29টা সেট করে ফেলেছি। তো সেখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে, সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাস করেছি। অবশ্যই করে কিন্তু তোমরা সেগুলো প্র্যাকটিস করতে থাকো, কারণ সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে এবং এই সেটগুলোর মধ্যে থেকে যেগুলো কিনা তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যেগুলো তোমাদেরকে কিন্তু এখানে আমরা প্র্যাকটিস করাচ্ছি, এগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন কোয়েশ্চেন পেয়ে যাবে। তো অবশ্যই করে কিন্তু খুব কেয়ারফুলি সেটগুলো কোয়েশ্চেনগুলো তোমরা বারবার রিভাইজ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। এবং এই কোয়েশ্চেনগুলো থেকে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো রকম কোনো কোয়ারি থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করবে অবশ্যই করে। লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে দিতে পারবে। এবং এই ক্লাসগুলো যেগুলো হচ্ছে এগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই করে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। সেখানে কিন্তু সমস্ত যে আমাদের যে সাবজেক্টগুলোর যে ক্লাস হচ্ছে সেগুলো কিন্তু সেখানে প্রোভাইড করা হবে অবশ্যই করে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। আজকে আমাদের সেট নাম্বার 30 দেখে নিই আজকে কোয়েশ্চেনগুলো কি রয়েছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে আমাদের সেট নাম্বার 30 তে। কি বলছে দেখো, বলছে মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে জনন কোষের কথা এখানে বলে দিয়েছে। মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কি? তাহলে জনন কোষ মানে আমরা কি দেখবো, মানুষের যে জনন কোষ হচ্ছে সেখানে কি হচ্ছে, জনন কোষ দুটো আমাদের হয়, একটা হচ্ছে কি স্পার্ম আর একটা হচ্ছে ওভাম। ঠিক আছে, স্পার্ম আর ওভাম এই দুটোই কিন্তু আমাদের জনন কোষ। তার মানে শুক্রাণু আর ডিম্বাণু দুটো হচ্ছে জনন কোষ। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বলবো যে মেলদের ক্ষেত্রে, ঠিক আছে, আর এটা হচ্ছে ফিমেলদের। তাহলে সেখানে আমাদের বলছে কি অটোজোমের সংখ্যা, অটোজোমের সংখ্যা। তাহলে অটোজোম আমরা যদি দেখি এখানে, অটোজোম আমাদের শরীরের মধ্যে কতগুলো অটোজোম থাকছে আমরা জানি যে আমাদের টোটাল হচ্ছে 46 ক্রোমোজোম রয়েছে, আমাদের 46টা ক্রোমোজোম রয়েছে। তার মধ্যে থাকছে আমরা দেখবো যে 44 হচ্ছে আমাদের অটোজোম, আর হচ্ছে দুটো হচ্ছে আমাদের কিন্তু সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কিন্তু 2n সেট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডিপ্লয়েড সেট, এটা কিন্তু আমাদের ডিপ্লয়েড সেট। কিন্তু আমরা জানি যে আমাদের জনন কোষে কিন্তু কি থাকছে, এখানে কিন্তু হ্যাপ্লয়েড সেটস অফ ক্রোমোজোম থাকছে। জনন কোষে কিন্তু আমাদের হ্যাপ্লয়েড সেটস অফ ক্রোমোজোম থাকছে। সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। তার মানে আমাদের যদি 2n is equals to 46 হয়, সেক্ষেত্রে কিন্তু n is equals to হয়ে যাবে আমাদের 23। তাহলে সেখানে আমরা দেখবো যে আমাদের অটোজোম আর অ্যালোজোমের ডিভিশনটা কেমন হয়ে যাচ্ছে। অটোজোম হয়ে যাচ্ছে আমাদের 22, আর আমাদের অ্যালোজোম হয়ে যাচ্ছে বা সেক্স ক্রোমোজোমের সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে, এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। সেক্ষেত্রে স্পার্মের ক্ষেত্রে আমরা দেখবো যে 2 সেটস অফ হতে পারে, একটা হচ্ছে কি 22x হতে পারে, বা আমরা দেখবো যে 22 কিন্তু y হতে পারে। আর এখানে আমরা দেখবো যে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে 22x। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে অটোজোমের সংখ্যাটা আমাদের জানতে চেয়েছে, তাহলে অটোজোমের সংখ্যাটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 22টা। আশা করি বোঝা গেল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে কিন্তু আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো মানুষের জনন কোষে কয়টি সেক্স ক্রোমোজোম আছে। তাহলে দেখো আগের কোয়েশ্চেন আমাদেরকে জানতে চেয়েছিল যে কতগুলো অটোজোম রয়েছে, এখানে আমাদেরকে জানতে চেয়েছে কতগুলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম আমরা যেটাকে বলছি, অ্যালোজোমের সংখ্যা কত। তাহলে এক্ষুনি বললাম যে এখানে আমাদের যেহেতু জনন কোষ বলে দিয়েছে, জনন কোষে কিন্তু হ্যাপ্লয়েডস আমাদের সেটস অফ ক্রোমোজোম থাকে। তাহলে হ্যাপ্লয়েড সেট যখনই থাকছে, হ্যাপ্লয়েড মানে হচ্ছে আমাদের n সেট অফ ক্রোমোজোম। তাহলে এখনই আমি বললাম যে n সেট অফ ক্রোমোজোম মানে কিন্তু আমাদের 23। n সেট অফ ক্রোমোজোমের মধ্যে কিন্তু তার মধ্যে আবার 22 থাকছে হচ্ছে কি অটোজোম, আর 1 সেট অফ থাকছে কিন্তু আমরা বলবো যে সেক্স ক্রোমোজোম। 1 সেট তার মানে একটাই কিন্তু থাকছে আমাদের কিন্তু এখানে সেক্স ক্রোমোজোম। তাহলে রাইট অ্যানসারটা কিন্তু হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, একটাই কিন্তু আমাদের সেক্স ক্রোমোজোম থাকছে জনন কোষের ক্ষেত্রে। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেনে আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসের সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা। তার মানে এখানে আমরা যেটা দেখছি যে সর্বাপেক্ষা স্বল্পস্থায়ী দশা, তার মানে সবচেয়ে কম সময় ধরে চলে কোন দশাটা। ঠিক আছে, ক্যারিওকাইনোসিসের সবচেয়ে স্বল্পস্থায়ী দশা কোনটা। অপশনগুলো কি দিয়েছে দেখো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে 4টে ফেজে আমরা জানি ক্যারিওকাইনোসিস পদ্ধতিটা হচ্ছে। ঠিক আছে, ক্যারিওকাইনোসিস মানে হচ্ছে আমরা দেখবো যে নিউক্লিয়াসে যেটা বিভাজন হচ্ছে। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। তাহলে সেক্ষেত্রে
প্রোফেজটা হচ্ছে আমরা দেখব প্রোফেজটা হচ্ছে সবচেয়ে এলংগেটেড, ঠিক আছে, মানে সবচেয়ে হচ্ছে দীর্ঘস্থায়ী, সবচেয়ে হচ্ছে দীর্ঘস্থায়ী দশা হচ্ছে কোনটা? প্রোফেজ, ঠিক আছে। প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী। তাহলে সবচেয়ে স্বল্পস্থায়ী বা সবচেয়ে কম সময় ধরে চলছে কোনটা? সেটা হচ্ছে আমাদেরকে আমরা বলবো যে অ্যানাফেজ, ঠিক আছে। অ্যানাফেজ যে স্টেজটা বা অ্যানাফেজ যে দশাটা, এটা কিন্তু সবচেয়ে কম সময় ধরে কিন্তু রান করছে, ঠিক আছে। তাহলে সবচেয়ে স্বল্পস্থায়ী দশা বললে আমরা বলবো অ্যানাফেজ। আর আমাদেরকে যদি বলে যে দীর্ঘস্থায়ী দশা কোনটা, সবচেয়ে বেশি সময় ধরে কোনটা চলছে, সেক্ষেত্রে আমরা বলবো যে প্রোফেজ স্টেজটা কিন্তু সবচেয়ে বেশি সময় ধরে চলছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাদেরকে যে প্রোফেজের একদম বিপরীতধর্মী ঘটনা কিন্তু ঘটছে কোথায়? টেলোফেজ দশাতে, ঠিক আছে। প্রোফেজ এবং টেলোফেজ দুটো কিন্তু বিপরীতধর্মী স্টেজ। প্রোফেজে যেই ঘটনাগুলো ঘটছে তার ঠিক উল্টো ঘটনাগুলো কোথায় ঘটছে? টেলোফেজে, ঠিক আছে। প্রোফেজের বিপরীতধর্মী দশা বললে আমরা বলবো টেলোফেজ, বা টেলোফেজের বিপরীতধর্মী দশা বললে আমরা বলবো প্রোফেজ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে আমাদেরকে? কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে, দেখো বলছে কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়? তাহলে ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমটাকে একদম ভালোভাবে বোঝা যাচ্ছে বা ক্রোমোজোমের সংখ্যা গণনা করা যাচ্ছে, সেটা কোন দশাতে? দেখো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু এখানে মেটাফেজ। এই মেটাফেজ দশাতে ক্রোমোজোমগুলো সঠিকভাবে গণনা করা যায়। মেটাফেজ দশাতে কি হয়? ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে, ঠিক আছে, বা একদম আমরা বলবো বিষুব অঞ্চলে থাকে। বিষুব অঞ্চলে মানে কি? একদম মাঝ বরাবর, ঠিক আছে। একদম আমরা যদি দেখি যে এখানটায় একদম কিন্তু মাঝ বরাবর আমাদের কিন্তু এইভাবে কিন্তু ক্রোমোজোম গুলো কিন্তু অবস্থান করছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের ক্রোমোজোম গুলো একদম মাঝ বরাবর অবস্থান করছে, কোথায়? না মেটাফেজ দশাতে। এবং এইখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাল রে গুলো এইভাবে কানেক্ট হয়ে যাচ্ছে, এবং এর পরবর্তী স্টেজটা কিন্তু আমরা দেখব যে এগুলো কিন্তু কি হচ্ছে? ক্রোমোজোম গুলো বিভাজিত হয়ে যাচ্ছে বা মেরু দিকে চলে যাচ্ছে। তাহলে এই স্টেজটাতে কিন্তু আমরা দেখব যে এই স্টেজটাতে ক্রোমোজোমের সংখ্যাগুলো কিন্তু ঠিকঠাক ভাবে গণনা করা যাচ্ছে বা ক্রোমোজোম গুলোকে কিন্তু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেটাফেজ দশাতে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 5 বলেছে ডিএনএ এর গঠনগত এককটি হলো। তাহলে ডিএনএ এর গঠনগত এককটি হলো, আমরা সবাই জানি যে ডিএনএ এর পুরো নামটা কি, ঠিক আছে। ডিএনএ এর পুরো নাম আমরা জানি যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ। তাহলে ডিএনএ এর গঠনগত এককটি হলো, তার মানে আমরা যদি বলি যে ডিএনএটা যেটা গঠন হচ্ছে বা ডিএনএ যেটা হেলিক্স তৈরি হচ্ছে, ডাবল হেলিক্স আমরা জানি সবাই, ঠিক আছে। তাহলে এই যে ডাবল হেলিক্স যে ডিএনএ তৈরি হচ্ছে, এর গঠনগত একক, তার মানে এর উপাদানটা কি হবে? অপশনগুলো কি রয়েছে আমরা একটু দেখে নেব, ঠিক আছে। অপশনগুলো কি রয়েছে আমরা দেখে নেব। অপশন দেখো কি বলেছে আমাদেরকে? নিউক্লিওটাইড, নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাকি পেন্টোজ সুগার। তাহলে দেখো ডিএনএ এর হেলিক্স গঠন করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের কিন্তু একক হিসেবে লাগবে অবশ্যই করে নিউক্লিওটাইডকে, ঠিক আছে। নিউক্লিওটাইডকে কিন্তু গঠনগত একক হিসেবে লাগবে। এই নিউক্লিওটাইড তৈরি হচ্ছে কি কি দিয়ে? নিউক্লিওটাইড তৈরি হচ্ছে, মনে রাখতে হবে, আমাদের কিন্তু পেন্টোজ শর্করা, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি রাইবোজ সুগার, ঠিক আছে। রাইবোজ শর্করা, সেই রাইবোজ শর্করা থাকছে, তার সঙ্গে কি থাকছে? রাইবোজ শর্করা সঙ্গে থাকছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত ক্ষারের সঙ্গে কি থাকছে? আমরা দেখবো যে ফসফরাস গ্রুপ কিন্তু থাকছে এখানটায়, ঠিক আছে। নাইট্রোজেন ঘটিত ক্ষারের সঙ্গে কি থাকছে? না এখানে একটা ফসফরাস গ্রুপ থাকছে। এই তিনটে নিয়ে কিন্তু আমাদের নিউক্লিওটাইড গঠিত হচ্ছে, ঠিক আছে। ওকে, দেখো এইটা হচ্ছে আমাদের কি নিউক্লিওটাইডের গঠন। তাহলে এখানে আমরা জানি যে এখানে কিন্তু দেখো পেন্টোজ শর্করা মানে 5টা কার্বন যুক্ত শর্করা। তাহলে 1 2 3 4 5 5টা এখানে কিন্তু কার্বন রয়েছে, তার সঙ্গে রয়েছে নাইট্রোজেন বেস, এবং এখানে আমরা দেখবো যে একটা কিন্তু ফসফরাস গ্রুপ রয়েছে। এইটা হচ্ছে টোটাল আমাদের নিউক্লিওটাইডের স্ট্রাকচার। শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে নিউক্লিওসাইড কি, দেখো নিউক্লিওসাইডটা কি হয়ে যাবে? যদি এখানে আমরা এই নাইট্রোজেন বেসটাকে এখান থেকে যদি আমরা সরিয়ে দেই, নাইট্রোজেন বেসটাকে যদি সরিয়ে দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের নিউক্লিওসাইডের স্ট্রাকচার। মনে রাখবে
সরি নাইট্রোজেন বেস নয়, এখানে আমরা যদি কি করি না, এই ফসফরাস গ্রুপটাকে যদি আমরা সরিয়ে দিই, ঠিক আছে, ফসফরাস গ্রুপটাকে যদি আমরা সরিয়ে দিই সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু নিউক্লিওসাইডের স্ট্রাকচার। নিউক্লিওটাইডের মধ্যে ফসফরাস গ্রুপ, রাইবোজ সুগার এবং আমাদের কিন্তু নাইট্রোজেন বেস থাকছে, এবং নিউক্লিওসাইডের মধ্যে মনে রাখবে এখানে কিন্তু শুধুমাত্র রাইবোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেন বেসটা থাকছে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডই কিন্তু তৈরি করছে এই যে আমরা বলবো ডিএনএ যে হেলিক্স, ঠিক আছে, ডিএনএ এর হেলিক্সটা কিন্তু তৈরি করতে সাহায্য করছে এই আমাদের নিউক্লিওটাইড। এখানে মনে রাখবে এই যে আমরা দেখছি যে নাইট্রোজেন বেস গুলো যেমন কি রয়েছে, অ্যাডেনিন জানি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন রয়েছে, চারটে আমরা দেখবো যে নাইট্রোজেন বেস রয়েছে এখানটায়। এই অ্যাডেনিন এবং থাইমিন কিন্তু ডবল বন্ড থাকছে, এবং গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কিন্তু থাকছে ট্রিপল বন্ড। এই যে বন্ড বা এই যে বন্ধনগুলো দেখছি এগুলোকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলছি যে হাইড্রোজেন বন্ড, ঠিক আছে। হাইড্রোজেন বন্ড দ্বারা কিন্তু এগুলো কি থাকছে, যুক্ত থাকছে, ঠিক আছে। নাইট্রোজেন বেস গুলো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকছে। চলো, এই ইনফরমেশন গুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে, তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু এই ইনফরমেশন গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, একটি কোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে 8টি অপত্য কোষ সৃষ্টি করতে কতবার বিভাজিত হবে। তার মানে আমরা দেখবো যে একটা কোষ সেখান থেকে কি হচ্ছে, মাইটোসিস ডিভিশন হচ্ছে, ঠিক আছে। মাইটোসিস মানে আমরা কি জানি যে সমবিভাজন। তার মানে যদি আমরা একটা কোষ নিলাম 2n, সেখান থেকে কি হচ্ছে, দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, যেখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু সেম থাকবে, তাহলে এটাই হচ্ছে মাইটোসিস ডিভিশন। এবারে বলেছে এইভাবে কিন্তু 8টা অপত্য কোষের সৃষ্টি হয়েছে, তাহলে 8টা অপত্য কোষ আমাদের সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তাহলে সেক্ষেত্রে এই কোষটাকে কবার বিভাজিত হতে হলে সেটা 8টা কোষ সৃষ্টি করবে। তাহলে দেখো একটা থেকে আমরা জানি যে দুটো কোষ হলো, এবারে আবার কিন্তু এই দুটো কোষের প্রত্যেকটা থেকে কিন্তু আবার দুটো দুটো করে কোষ তৈরি হবে। এইভাবে কতবার বিভাজিত হওয়ার পরে 8টা কোষ তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটা ছোট্ট একটা ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n মানে কিন্তু কতবার বিভাজিত হচ্ছে, ঠিক আছে, n সমান কতবার বিভাজিত হচ্ছে, কতবার বিভাজন হলো, ঠিক আছে। n মানে হচ্ছে কতবার বিভাজন হলো, এই যে 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে কিন্তু 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু 8। আমরা জানি যে 8 কে আমরা লিখতে পারবো কিভাবে, 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারবো আমরা, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারবো যে এখানে n ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, 3। তাহলে দেখো 3 বার যদি বিভাজিত হয় সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 8টা কোষ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু 8টা কোষ তৈরি হয়ে যাচ্ছে। তোমরা নিজেরা বিভাজন করে দেখতে পারো। তাহলে এখানে কিন্তু আবার 2n হবে, এখানে আবার 2n হবে, 2n আবার 2n এখানটায়। তাহলে এটা দেখো একবার বিভাজিত হয়েছে, এটা হচ্ছে দুবার বিভাজিত হলো। এরপরে আবার যদি একবার বিভাজিত হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু কাউন্ট করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু 8টা কোষ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। চলো এইভাবে কিন্তু আমাদের দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে এই যে ফর্মুলাটা 2 টু দি পাওয়ার n, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমাদেরকে কতবার বিভাজনের ফলে বলে দিয়েছিল যে 8টি কোষ, সেই জন্য কিন্তু আমরা ইজ ইকুয়ালস টু 8 লিখেছি। আদারওয়াইজ আমরা মনে রাখবো যে 2 টু দি পাওয়ার n মানেই হচ্ছে একটা কোষ কতবার বিভাজিত হচ্ছে, ঠিক আছে, n মানে বিভাজনের সংখ্যাটা, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার কি রয়েছে আমাদের 7। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, বলছে কোষ চক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষিত হয়। ডিএনএ সংশ্লেষিত মানে কি, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ টু ডিএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে। ডিএনএ থেকে যে ডিএনএ তৈরির পদ্ধতি সেটাকে আমরা কি বলবো, ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন, ঠিক আছে, রেপ্লিকেশন, সেটাকে আমরা বলবো রেপ্লিকেশন। সেক্ষেত্রে কি হচ্ছে, একটা প্যারেন্ট ডিএনএ থাকছে বা একটা মাদার ডিএনএ থাকছে, সেখান থেকে আমরা দেখব সেখান থেকে কিন্তু আবার একটা নতুন ডিএনএ আমরা দেখবো যে এইভাবে কিন্তু
তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু নতুন ডিএনএ তৈরি হয়ে যাচ্ছে। তার মানে একটা ডিএনএ থেকে আবার একটা ডিএনএ তৈরি হচ্ছে, সেটাকে বলছে রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ। তাহলে এই যে প্রতিলিপিকরণ বা ডিএনএ যে সংশ্লেষিত হচ্ছে সেটা কোষ বিভাজনের কোন দশাতে বলেছে, দেখো G1 দশা, S দশা, G2 দশা না G0 দশা। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, আমরা জানি যে সিনথেসিস ফেজ বা এস ফেজ, যেটা সেখানে কিন্তু ডিএনএ এর প্রতিলিপিকরণ বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে বা ডিএনএ সংশ্লেষ হচ্ছে। এই এস ফেজেই কিন্তু ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, মনে রাখতে হবে কোষ বিভাজনের এস ফেজ, ঠিক আছে। ওকে, তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি সেটাকে আমরা বললাম রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়। ট্রিপ্লয়েড সেট, ট্রিপ্লয়েড মানে কি, ট্রিপ্লয়েড মানে হচ্ছে 3n, যেখানে 3n সেটস ক্রোমোজোম থাকছে। n হচ্ছে আমরা বলবো যে হ্যাপ্লয়েড, 2n হচ্ছে ডিপ্লয়েড, আর 3n হচ্ছে কিন্তু আমাদের ট্রিপ্লয়েড। তাহলে এই 3n বা ট্রিপ্লয়েড সেট ক্রোমোজোমের কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, ট্রিপ্লয়েড সেট কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, দেখো বলছে ডিম্বাণু, ভ্রূণাণু, শস্য নিউক্লিয়াস নাকি বীজে। তাহলে রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার কি হবে, তাহলে আমরা দেখবো যে একমাত্র শস্য নিউক্লিয়াসেই কিন্তু এই ট্রিপ্লয়েড সংখ্যক বা এখানেই কিন্তু 3n সংখ্যক কিন্তু ক্রোমোজোম থাকছে। ডিম্বাণুতে কিন্তু n সংখ্যক থাকছে বা ভ্রূণাণুতে কিন্তু থাকছে আমাদের, যখন ডিম্বাণুর পরে ভ্রূণ সৃষ্টি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমাদের 2n সংখ্যক চলে আসছে, ঠিক আছে। তাহলে ডিম্বাণুতে থাকছে n, ভ্রূণাণুতে বা ভ্রূণের মধ্যে থাকছে 2n, আর শস্য নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকছে 3n। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে দেখো কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে, কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে। অপশন কি বলছে দেখো প্রান্তদেশে, মধ্যবর্তী অঞ্চলে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে নাকি কোনোটাই নয়। তাহলে কাইনেটোকোর কোথায় থাকে, আমাদেরকে মনে রাখতে হবে কাইনেটোকোর কিন্তু থাকছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, কাইনেটোকোর কিন্তু থাকছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে। তাহলে কাইনেটোকোরের অবস্থানটা কেমন হচ্ছে, আচ্ছা কাইনেটোকোরের অবস্থানটা কেমন হচ্ছে দেখো আমি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করছি। দেখো কাইনেটোকোরের কাজ এবং কাইনেটোকোরের অবস্থানটা কি হচ্ছে, এইটা যদি আমরা ক্রোমোজোম নেই তাহলে কি হচ্ছে, ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে আমরা জানি এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল। এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের মধ্যে কি হচ্ছে, এক ধরনের কিন্তু আমরা ডিস্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে এই ডিস্কের মতো, যেখানে কিন্তু আমরা দেখবো যে এখানে আমাদের কি থাকছে, এখানে থাকছে আমরা দেখছি ক্রোমোনিমা থাকছে ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার অঞ্চল। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলের মধ্যে আমরা দেখবো যে ডিস্কের মতো গঠন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে আমরা দেখবো ডিস্কের মতো এক ধরনের গঠন দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো আমি কিন্তু তোমাদের পিঙ্ক কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এই ডিস্কের মতো যে অংশগুলো, রাউন্ড ডিস্কের মতো যে অংশগুলো, এগুলোকেই আমরা বলছি কি কাইনেটোকর, এগুলোকেই আমরা বলছি কাইনেটোকর। এগুলোর কাজ কি, এই কাইনেটোকরের কাজ কি, যখন এই কোষটা বিভাজিত হচ্ছে বা ক্যারিওকাইনেসিস দশাটা চলছে সেক্ষেত্রে ক্রোমোজোম কি হচ্ছে না, ক্রোমোজোম কিন্তু এইভাবে গঠনটা তখন ক্রোমোজোমে চলে আসছে। ক্রোমোজোমের গঠনটা তখন কিভাবে চলে আসছে, ক্রোমোজোমের গঠনটা তখন চলে আসছে কিন্তু আমরা দেখবো যে মেটাফেজ দশাতে ক্রোমোজোমটা এইভাবে চলে আসছে গঠন, ঠিক আছে, এইভাবে চলে আসছে। তখন কিন্তু এই যে সিস্টার ক্রোমাটিড গুলোকে, এই সিস্টার ক্রোমাটিড গুলোতে কি করছে, বিভাজিত করতে সাহায্য করছে। এইখান থেকে কিন্তু আমরা দেখবো যে বেম তন্তুগুলো কিন্তু এখানের মধ্যে এসে বেম তন্তুগুলো গঠিত হচ্ছে এবং এইটাকে কিন্তু ক্রোমোজোমটাকে দুটো ক্রোমোজোমে ভাগ করতে কিন্তু সাহায্য করছে এই কাইনেটোকর, ঠিক আছে। তাহলে কাইনেটোকর থাকছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আমরা কিন্তু এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার 10 বলছে হিস্টোন প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে, হিস্টোন প্রোটিনের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে হিস্টোন প্রোটিন কি, ক্রোমোজোমের আমরা দেখবো যে গঠনের ক্ষেত্রে, রাসায়নিক গঠনে আমরা দেখেছি ক্রোমোজোমের, সেখানে কিন্তু প্রোটিনের ক্ষেত্রে দু ধরনের প্রোটিন আমরা দেখেছিলাম। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন বা যাকে আমরা বলছি যে ক্ষারীয় প্রোটিন, ঠিক আছে। হিস্টোন প্রোটিনটা কিন্তু আমরা বলবো যে এটা কিন্তু ক্ষারীয় প্রোটিন, ঠিক আছে, এটা কিন্তু ক্ষারীয় প্রোটিন। এই হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারীয় প্রোটিন। আরেক ধরনের ছিল আম্লিক প্রোটিন বা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। এই ক্ষারীয় প্রোটিনটাই কিন্তু সবচেয়ে বেশি থাকে, যেটাকে আমরা বলছি যে 45%।
45% কিন্তু থাকছে ক্ষারীয় প্রোটিন। ঠিক আছে, ওকে। কোন অ্যামাইনো অ্যাসিড থাকছে হিস্টোন প্রোটিনের মধ্যে? দেখো বলছে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, হিস্টিডিন নাকি কোনোটাই নয়। তাহলে মনে রাখতে হবে হিস্টোনের মধ্যে কিন্তু হিস্টিডিন নামক যে অ্যামাইনো অ্যাসিড এটা কিন্তু থাকছে। টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান কিন্তু থাকছে নন হিস্টোনের মধ্যে। ঠিক আছে, নন হিস্টোন। নন হিস্টোন যে প্রোটিন থাকছে নন হিস্টোনের মধ্যে কিন্তু থাকছে টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান। আর হিস্টোন প্রোটিনের মধ্যে থাকছে কিন্তু হিস্টিডিন। ঠিক আছে, হিস্টিডিন এবং আর্জিনিন যে অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে, হিস্টিডিন, আর্জিনিন এবং লাইসিন, এই তিনটে অ্যামাইনো অ্যাসিড কিন্তু থাকছে আমাদের হিস্টোন প্রোটিনের মধ্যে। হিস্টোন প্রোটিন গুলো কিন্তু মনে রাখতে হবে যে হিস্টোন প্রোটিন গুলো H1, H2A, H2B, আচ্ছা H3 এবং H4 এই ধরনের কিন্তু হিস্টোন প্রোটিন গুলো হয়ে থাকে, যেগুলো কি করছে ডিএনএ কিন্তু বাইন্ডিং বা ডিএনএ যখন কয়েল হচ্ছে ডিএনএ এর বাইন্ডিং এ কিন্তু বা ডিএনএ কিন্তু বাঁধতে সাহায্য করছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, ডিএনএ কে কয়েল হতে সাহায্য করছে এই হিস্টোন প্রোটিন। চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, বলছে ডিএনএ তন্ত্রের একটি প্রান্ত 5 প্রাইম হলে অপর প্রান্তটি হবে। তাহলে একটি প্রান্ত যদি 5 প্রাইম হয় তাহলে অপর প্রান্তটি মনে রাখতে হবে আমাদের কিন্তু 3 প্রাইম হবে। ঠিক আছে, 5 প্রাইম হলে অপর প্রান্তটি হবে 3 প্রাইম। ঠিক আছে, তার মানে এই যে আমরা হেলিক্সটা যখন আমরা আঁকছি, ঠিক আছে, সেক্ষেত্রে এই যে হেলিক্স গুলো দুটো হেলিক্স, একটা যদি 5 প্রাইম হয় এই প্রান্তটা, তাহলে অপর প্রান্তটা কিন্তু এখানটায় মনে রাখতে হবে যে 3 প্রাইম হবে। ঠিক আছে, আবার সেই 5 প্রাইমের কিন্তু নিচের অংশটা যেটা সেটাও 3 প্রাইম হবে এবং এই 3 প্রাইমের যে নিচের অংশটা সেটা কিন্তু 5 প্রাইম হবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু ডিএনএ হেলিক্স গুলো গঠন থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। এখানে মনে রাখবে যে ডিএনএ দ্বিতন্ত্রী মডেল বা দ্বিতন্ত্রী নকশা কিন্তু দিয়েছিলেন আমাদের ওয়াটসন এবং ক্রিক, দুজন বিজ্ঞানী ছিলেন। এই নামগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা পাবে এবং এই যে টপিকটা রয়েছে বিশেষ করে ক্রোমোজোম বা হচ্ছে ডিএনএ এর যে গঠন, ঠিক আছে, ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজন, এই যে টপিকটা রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয়। তো সেই জন্য এই টপিকটা ভালো করে কিন্তু তোমরা রিভাইজ করতে থাকো। যে কোয়েশ্চেনগুলো রয়েছে কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো। চলো দেখো বলছে কি ক্যারিওকাইনেসিস শব্দটি প্রথম প্রবর্তন করেছিলেন। তাহলে ক্যারিওকাইনেসিস শব্দটি কে প্রবর্তন করেন? অপশন দেখো বলছে জোহানসেন, স্লাইডার, নেক্সট বলছে দেখো ভেজডস্কি নাকি ওয়াল্ডেয়ার। রাইট অ্যান্সার কি হয়ে যাবে এখানটায়? আমরা দেখবো যে ক্যারিওকাইনেসিস কথাটি সর্বপ্রথম বা শব্দটি প্রথম প্রণয়ন করেছিলেন কে? স্লাইডার। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস মানে কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে কি আমরা বলবো যে নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, আর আমরা সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলছি যে সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস কথাটি প্রথম প্রবর্তন করেছিলেন হচ্ছেন আমাদের স্লাইডার। বাকিরা যারা রয়েছে দেখো, যেমন জোহানসেন কি প্রবর্তন করেছিলেন? জোহানসেন প্রথম জিন, ঠিক আছে, জিন কথাটা প্রথম প্রবর্তন করেছিলেন জোহানসেন। আর ওয়াল্ডেয়ার যুক্ত কিসের সঙ্গে? ক্রোমোজোম কথাটার সঙ্গে। ঠিক আছে, ক্রোমোজোম কথাটা প্রবর্তন করেছিলেন আমাদের কিন্তু ওয়াল্ডেয়ার, মনে রাখতে হবে। তাহলে জোহানসেন জিন, ওয়াল্ডেয়ার কিন্তু ক্রোমোজোম এবং স্লাইডার আমরা দেখবো যে ক্যারিওকাইনেসিস কথাটার সঙ্গে যুক্ত। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা এগিয়ে যাবো। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের? কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, বলছে কোষ চক্রের সঠিক ক্রম। তার মানে কোষ চক্র বা সেল সাইকেল যেটা রান করছে তার সঠিক ক্রমটা, পরপর কোন কোন দশাগুলো আসছে সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া রয়েছে এম জি1 জি2এস, এম অপশন বি তে বলেছে দেখো এম জি1 এস জি2, অপশন সি বলছে দেখো এস জি1 জি2এম, নাকি অপশন ডি তে বলছে জি1 এস জি2এম। কোনটা হবে রাইট অ্যান্সার? তাহলে এই যে সেল সাইকেলের যে পরপর যে ঘটনাগুলো ঘটছে বা পরপর যে দশাগুলো আসছে তাদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে সেল সাইকেলের মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে কি? প্রথমে হচ্ছে ইন্টারফেজ, তারপরে কিন্তু আমরা দেখবো যে এম ফেজ বা মাইটোটিক ফেজ কিন্তু ঘটছে। এই পুরোটা কিন্তু আমরা দেখবো যে পুরোটা দশাই কিন্তু ইন্টারফেজ দশা। এই ইন্টারফেজ দশারই কিন্তু এখানে ভাগগুলো আমাদেরকে লিখতে হবে। ইন্টারফেজ দশারই কিন্তু আমাদেরকে
ভাগগুলো লিখতে বলেছে এখানটায়, বা ইন্টারফেসের দশার মধ্যে কোন কোন দশাটা কখন ঘটছে বা কোন ক্রমে ঘটছে সেটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে দেখো রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, অপশন ডি, অপশন ডি G1S G2M। ঠিক আছে, G1S ফার্স্ট হচ্ছে G1 ফেজ ঘটছে, তারপরে হচ্ছে S, তারপরে ঘটছে G2, তারপরে ঘটছে কিন্তু আমরা দেখবো যে M বা মাইটোটিক ফেজ ঘটছে। ঠিক আছে, G1S আর G2 মিলে হচ্ছে ইন্টারফেজ, আর তারপরেই ঘটছে কিন্তু M ফেজ। আর এইখানে M ফেজ আর G1 ফেজের যে মাঝখানে এই জায়গাটাকে আমরা বলবো যে G0 ফেজ। ঠিক আছে, G0 ফেজ মনে রাখতে হবে। তাহলে G1S G2M, এখানে G2M। আচ্ছা, এই S ফেজে একটু আগে আমরা বললাম যে S ফেজের মধ্যে কি হচ্ছে, ডিএনএ এর সংশ্লেষ ঘটছে বা ডিএনএ রেপ্লিকেশন ঘটছে, ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটছে কোথায়, এই S ফেজের মধ্যে। মনে রাখতে হবে যদি আমাদের অপশনের মধ্যে S ফেজ না দেয়, ঠিক আছে, ডিএনএ এর সংশ্লেষ ঘটছে কোন দশাতে, সেখানে দেখলাম যে আমাদের S ফেজটা অপশনে দেওয়া নেই, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে ইন্টারফেজটা কিন্তু আমাদের অপশনে দেওয়া থাকবে, তখন আমরা অ্যান্সার করব কি, ইন্টারফেজ। ঠিক আছে, যদি অপশনে S ফেজ দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদেরকে অ্যান্সার করতে হবে ইন্টারফেজে। কি অ্যান্সার করব, ডিএনএ এর প্রতিলিপিকরণ কোথায় ঘটছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, বলছে ডিএনএ এর দুটি শৃঙ্খলের মধ্যে দূরত্ব, ডিএনএ যে দুটো হেলিক্স থাকছে তাদের মধ্যেকার দূরত্ব কত। তাহলে দেখো এইভাবে যে আমাদের হেলিক্সটা থাকছে ডিএনএ এর, ঠিক আছে, এই যে এর যে দূরত্ব বা এদের যে মাঝখানের যে গ্যাপটা সেটা জানতে চেয়েছে যে কত থাকছে। ঠিক আছে, ডিএনএ এর যে দুটো হেলিক্স তাদের মাঝখানের যে দূরত্বটা সেটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে। ঠিক আছে, সেটা কি হচ্ছে, তাহলে মনে রাখতে হবে দুটো শৃঙ্খলের মধ্যে দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম, দুটো শৃঙ্খলের মধ্যে দূরত্ব হচ্ছে 20 অ্যাংস্ট্রম, তার মানে এদের যে মাঝখানের যে গ্যাপটা সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। ওকে, এবারে দেখো এই যে একটা পুরো যে আমরা দেখছি কয়েল, তার মানে এই পোরশন থেকে সম্পূর্ণ যে আমরা দেখবো একটা কিন্তু প্যাচ বা সম্পূর্ণ একটা কয়েল আমরা বলবো, এর যে দূরত্ব এটা কত হচ্ছে, এটার লেন্থটা হয়ে যাচ্ছে 34 অ্যাংস্ট্রম। ঠিক আছে, একটা সম্পূর্ণ প্যাচ বা একটা সম্পূর্ণ কয়েলের আমরা দূরত্বটা লিখবো 34, সম্পূর্ণ প্যাচের দূরত্ব। ঠিক আছে, এই যে সম্পূর্ণ একটা প্যাচ বা পুরো একটা কয়েল, এর মধ্যে আমরা দেখবো যে পুরো একটা কয়েলের মধ্যে কত কি থাকছে না, 10টা আমরা দেখবো যে নিউক্লিওটাইড থাকছে, 10টা নিউক্লিওটাইড কিন্তু থাকছে কোথায়, একটা সম্পূর্ণ প্যাচের মধ্যে। ঠিক আছে, সম্পূর্ণ প্যাচের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকছে। তাহলে পরপর দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব কত হবে, পরপর দুটি নিউক্লিওটাইডের মধ্যে তখন দূরত্ব আমরা বের করতে যাব, সেক্ষেত্রে আমরা লিখবো 3.4 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে দুটো শৃঙ্খলের মধ্যে দূরত্ব বললে আমরা লিখবো 20 অ্যাংস্ট্রম। যদি বলে যে সম্পূর্ণ একটা প্যাচ বা সম্পূর্ণ একটা কয়েলের দূরত্ব বা লেন্থ কত, দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে আমরা লিখবো 34 অ্যাংস্ট্রম। এবারে মনে রাখতে হবে সম্পূর্ণ একটা প্যাচের মধ্যে 10টা কিন্তু নিউক্লিওটাইড থাকছে, এটা আমরা গুণে দেখেছি বা বিজ্ঞানীরা দেখেছেন যে 10টি নিউক্লিওটাইড থাকছে, তাহলে পরপর দুটো নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হয়ে যাবে কিন্তু 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা এগিয়ে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। আজকের আমাদের সেটা লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, কি রয়েছে দেখো, কোন দশাকে বন্ধা দশা বলা হচ্ছে, কোন দশাকে বন্ধা দশা বা স্টেরাইল ফেজ বলা হচ্ছে, বন্ধা দশা বলা হচ্ছে কোন দশাকে। ঠিক আছে, তাহলে অপশন গুলো দেখো, বলছে G1, তারপরে অপশন বি তে বলছে S, অপশন সি তে বলছে G2, আর অপশন ডি তে বলছে G0। তাহলে রাইট অ্যান্সার কি হবে, স্টেরাইল ফেজ। বন্ধা দশা মানে কি, সেখানে কোন রকম কোনো কাজকর্ম হয় না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু G0 ফেজ। তাহলে G0 ফেজ হচ্ছে বন্ধা দশা। তার কারণ কি, G0 ফেজে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজ হয় না, সেটা কিন্তু একদম গ্যাপ ফেজ। ঠিক আছে, সেখানে কিন্তু কোষ বিভাজনের কোনো রকম কোনো কাজ হচ্ছে না। তাহলে মনে রাখতে হবে আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কোষগুলো বিভাজিত হচ্ছে না সেগুলো কিন্তু G0 ফেজে রয়েছে। যেমন আমরা বলতে পারি আমাদের নার্ভ সেল, আমাদের মাসল সেল, এগুলো কিন্তু G0 ফেজে রয়েছে, সেই জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো কোষ বিভাজন ঘটছে না। তাহলে সেই জন্য G0 ফেজটাকে আমরা বলছি যে স্টেরাইল ফেজ বা বন্ধা দশা। ঠিক আছে,
তো চলো আজকে সেটটা কিন্তু এই পর্যন্তই। এরপরে তোমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা সেটের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্সারটা কিন্তু তোমাদের দেওয়াই রয়েছে, যেমন প্রত্যেকটা সেটে দেওয়া থাকে, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে নিজেরা প্র্যাকটিস করতে পারবে অবশ্যই করে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা ভালোভাবে অ্যানালাইজ করতে পারবে। সামনে কিন্তু এক্সাম রয়েছে, অবশ্যই করে কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। যেই সেটগুলো প্রোভাইড করা হচ্ছে এর মধ্যে থেকে কিন্তু তোমরা এক্সামে তোমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, এবং যারা যারা ক্লাসটা করছো এই ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই করে জয়েন করবে। লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ক্লাস যারা যারা করলে অবশ্যই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও তোমাদের অন্য কোনো টপিকের উপর ক্লাসের প্রয়োজন কিনা সেটাও কিন্তু জানাতে পারো। ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে করবে বন্ধুদের সঙ্গে, যারা যারা কিন্তু এএনএম জিএনএম 2024 কে টার্গেট করছে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।